গৌতম চট্টোপাধ্যায় বাঙালিদের কাছে একটি লেজেন্ডারি নাম। শুধু বাঙালিদের কাছে কেন, বাংলার বাইরেও আমি প্রচুর লোকের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই গৌতম চট্টোপাধ্যায়ের গান, মোহিনী ঘোড়াগুলির গান শুনে মুগ্ধ। এই গৌতম চট্টোপাধ্যায়ের আজকে জন্মদিন, আজকে 1 জুন। এই গৌতম চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ফ্যাট হাউস একটি ট্রিবিউট টি শার্ট গৌতম চট্টোপাধ্যায়ের লঞ্চ করবে। আমরা এখানেই লঞ্চ করব টি শার্টটি। এই টি শার্টটি গৌতম চট্টোপাধ্যায়ের মার্চেন্ডাইজের একটি অংশ। এবং আমাদের সাথে আজকে আমরা খুব ফরচুনেট, আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি গাবুকে। গাবু গৌরব চট্টোপাধ্যায়, যে গৌতম চট্টোপাধ্যায়ের সুপুত্র। গাবুকে আমরা সবাই খুব পপুলারলি জানি বিকজ হি হ্যাজ বিন দ্য ড্রামার অফ লক্ষ্মী ছাড়া। এছাড়া কেন্দ্রকায় সাথে গাবু অ্যাসোসিয়েটেড, 3 C's বলে একটি ইন্ডো অস্ট্রেলিয়ান ব্যান্ডের সাথে গাবু অ্যাসোসিয়েটেড। এছাড়া মিউজিক্যালি গাবু প্রচুর ওয়েবে, ওটিটিতে মিউজিক ডিরেক্টর হিসেবে, কম্পোজার হিসেবে কাজ করছে প্রচুর মুভিজে। ওয়েলকাম গাবু, এন্ড থ্যাংক ইউ ফর ইওর টাইম। মানে আজকে এই এত ব্যস্ততার মধ্যে তুমি সময় বের করে এসেছো। তো যেটা নিয়ে আজকে কথা বলা সেটা হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়ের আজকে তো জন্মদিন, তোমার বাবার জন্মদিন আজকে, এবং আমরা এই টি শার্টটি আজকে লঞ্চ করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে সবাইকে সেটার জন্য। এই যে 60-এর দশকে দ্য আর্জ বলে ব্যান্ডটা, যদি আমি বলি, সেখান থেকে ওনার মিউজিক্যাল জার্নি শুরু, সেখান থেকে সপ্তর্ষি, সেটা কনভার্টেড হয় হচ্ছে মোহিনী ঘোড়াগুলিতে। এই জার্নিটার কথা যদি একটু বলো। তাহলে অ্যাকচুয়ালি একদম শুরু থেকে বলতে হয়। আমাদের বাড়ি কিন্তু অনেক বাঙালি বাড়ির মতো এমন একটা বাড়ি ছিল যেখানে গান বাজনা, মানে আর্ট, অ্যাকচুয়ালি শুধু গান বাজনা বলে না, আর্ট ব্যাপারটা একটা প্রাধান্য পেত সবসময়। ডেফিনেটলি পড়াশোনাটাও যেরকম প্রত্যেককে, আমাদের বাড়িতে আবার প্রচুর একাডেমিক মানুষজনও আছে আর কি। তো সেইটাও যেমন একটা প্রাধান্য ছিল, আর্টটাও কিন্তু একটা প্রাধান্য পেত আর কি। গান বাজনার একটা চল ছিল, একটা পরিবেশ ছিল, সেটা থেকে তো বাবার বড় হয়ে ওঠা আর কি। মানে আমার দাদু সেতার বাজাতেন, তারপর ঠাকুমা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, হারমোনিয়াম, এক্সট্রাজ, অর্গান এসব বাজাতেন আর কি। এবং বাবারাও মানে অনেকেই আর কি, ভাইরা, বাবারা ছিল 5 ভাই 2 বোন। তো তারা কিন্তু প্রত্যেকেই, শুধু ভাইরাই বলবো না, ভাইরা বোনরা তাদের মধ্যেও কিন্তু মিউজিকটা একটা খুব ন্যাচারালি ছিল আর কি। সেই কারণে যেটা পরবর্তীকালে যদি বলি, আমি একটু কোয়েন্টিন ট্যারান্টিনো সিনেমার মতো এডিট গুলো লাফিয়ে লাফিয়ে যাবো। পরবর্তীকালে যদি বলি, আজকে কিন্তু আমরা এই বাবাদের যে ভাই বোনরা, তাদের যারা ছেলে মেয়ে, আমরা সবাই কিন্তু আইদার অ্যাক্টিভলি মিউজিক করছি বা একটা সময় করেছি। প্রত্যেকজন কাজেরই কিন্তু আইদার গান বাজনা করেছি কোনো পয়েন্টে, বা কোনো না কোনো একটা যন্ত্র বাজাতে পারি আজকের দিনে। সো এনিওয়ে, তো সেখানে সেরকম একটা বাড়িতে বাবার বড় হয়ে ওঠা। এবং বাবা প্রথম যে বাড়িতে গিটারটা ইন্ট্রোডিউস করে, প্রথম ওইভাবে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট। আজকে বাবার অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু বান্ধবরা ছিল যাদের সাথে, যাদের কাছে বাবা কিন্তু আরো ওয়েস্টার্ন মিউজিক আরো বেশি শুনতে শুরু করে আর কি। কারণ এবং তাদের সাথে মিলেই কিন্তু বাবার প্রথম রক ব্যান্ড গুলো ফর্ম করা। বাবার ব্যান্ড ছিল দ্য আর্টস, তারপর ব্ল্যাক ক্যাকটাস বলে একটা ব্যান্ড ছিল, যারা কিনা আমাদের সেই সময়কার পার্ক স্ট্রিটে এতগুলো সিন ছিল, এত ভেন্যুজ সব জায়গায়, সে মুলারুশ হোক কি ট্রিঙ্কাস হোক কি যাই হোক, সেখানে চারিদিকে শোজ হচ্ছে, সেখানে বাজাচ্ছে। আই থিঙ্ক বাবা ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ বেঙ্গলিজ যে তখন ওই সময় বাজাচ্ছে ওখানে। তো ওখানে সব ব্যান্ডগুলোর মধ্যে আর্টজও বাজাতো। তো সেখানে হয়তো বিটলসের গান করছে, পিঙ্ক ফ্লয়েড বাজাচ্ছে, কি রোলিং স্টোনস বাজাচ্ছে, বা ডিপ পার্পল বাজাচ্ছে। ওরকম একটা সময় বাবার মনে হয় যে আচ্ছা, এই সেম বাবার এই ব্যান্ডের কনসেপ্টটা খুব ভালো লেগেছিল, যে সবাই এক, মানে শিল্পী সহশিল্পীর ব্যাপার নয় আর কি, প্রত্যেকে এক, এখানে একসাথে মিলে সবাই কাজ করছে। আজকে যদি আমরা দেখি ক্লাসিক্যাল মিউজিকটা বাদ দিলে আমাদের এখানে কিন্তু সবসময় শিল্পী সহশিল্পীর ব্যাপারটাই ছিল, একজন গাইছে সাথে। মানে পরবর্তীকালে যখন ইয়ের কথা বলা হয়, যে অনেকে বলা আছে না এটাও তো ব্যান্ড, গণসঙ্গীত, গণসঙ্গীত তো ভেরি ভোকাল ওরিয়েন্টেড, ইটস অ্যাবাউট দ্য ভোকালস। সো ওইখানে যে সবাই একসাথে মিলে জিনিসটা করা, ওটা খুব অপিল করেছিল বাবার। এবং বাবার মনে হয় যে বাংলা ভাষায় কেন গান হবে না, যেটা একটা ব্যান্ড করবে। এবং সেই ভাবনাটাই কিন্তু কোথাও ওই সিডটা আর কি মোহিনী ঘোড়াগুলির, এবং সেখান থেকেই শুরু। এবং যেটা সবচেয়ে আমার কাছে খুবই একটা অপূর্ব লাগে, যে
আমরা যদি 70s মহিনের ঘোড়াগুলি দেখি ব্যান্ডটা, ওটা কিন্তু আমাদের আমাদের নিজেদের এলিমেন্ট গুলো কিন্তু গানে ভীষণভাবে প্রেজেন্ট ছিল, যেরকম ছিল ওয়েস্টার্ন এলিমেন্ট, এবং সেটা একটা খুব ন্যাচারাল একটা অ্যামালগামেশন হয়েছিল আর কি। ইট ডিডন্ট সাউন্ড ফোর্সড আর কি এভাবে দেখতে গেলে। তো সেই ব্যাপারটা ঘটেছিল, এবং বাবা অ্যাজ এ পার্সন কিন্তু ভীষণভাবে রুটেড ছিল এবং ভীষণভাবে গ্লোবাল ছিল। মানে নিজের জায়গাটা, নিজে কে, কোথা থেকে এসছে সেটা সম্বন্ধেও যতটা সচেতন, এদিকে পুরো পৃথিবী জুড়ে কি হচ্ছে সেটা খুঁজে সেটা সম্বন্ধে ততটাই সচেতন, যে কারণে বাবার সব কাজের মধ্যে, তার লাইফস্টাইলের মধ্যে কিন্তু সেটা ভীষণভাবে প্রেজেন্ট আর কি। তো ওইভাবেই কিন্তু আজকে আর্ট কি ব্ল্যাক ক্যাকটাস থেকে নিয়ে মহিনের ঘোড়াগুলি, সপ্তর্ষিটা তো শর্ট লিভ নাম ছিল, তো বাট দেন হ্যাঁ ওইভাবেই প্রসেসটা ওই আই থিঙ্ক। এবং বাবার একটা ব্যাপার ছিল যে কনস্ট্যান্টলি মানুষ হিসেবে নিজেকে ডেভেলপ করা। তো এই কনটেক্সটে কাবু বলি যে মানে তখন দ্যাট কন্টেম্পোরারি ফর্ম অফ মিউজিক তো শুধু মানে ইট ওয়াজ র্যাডিক্যালি নিউ, রাইট, হোয়াট এভার ইন্ট্রোডিউস। সো মানে একদিকে আমরা দেখছি 1960s এ আরবান ফোক মুভমেন্ট করছেন বব ডিলান, তোমার বাবাও তখন একটা ইট ওয়াজ আ রেভলিউশন দ্যাট হি ক্রিয়েটেড। এটা যদি বলো মানে এখান থেকে মানে এই যে অ্যামালগামেশন অফ আমেরিকান ফোক জ্যাজ থেকে বাউল জ্যাজ, মানে হাউ ডিড দ্য কনভার্সন হ্যাপেন এন্ড হাউ ওয়াজ ইট অ্যাকসেপ্টেড, মানে হাউ ওয়াজ মানে আম জনতার কাছে যেটা আমরা বাংলা ভাষায় বলি সেটা কিভাবে অ্যাকসেপ্টেড ছিল, হাউ ওয়াজ ইট? অ্যাকচুয়ালি ওই যেটা বলছিলাম যে নিজের রুটসটাকে ঠিক রেখে বাকিটা করার যে ব্যাপারটা ছিল, বাবার ফার্স্ট যন্ত্র কিন্তু তবলা। বাবা তবলা বাজাতেন, ইনফ্যাক্ট বাবা এত ভালো তবলা বাজাতেন, বাচ্চাবেলায় পাড়ায় পাড়ায় আছে নিয়ে যেত যে না এই বাচ্চাটাকে নিয়ে যাই, ও খুব ভালো বাজাচ্ছে, মানে সেই সময় প্রফেশনালি যারা বাজাচ্ছে মানে তখনই অলরেডি ওটা অ্যাচিভ করে দিচ্ছে। বাট ওই সেটা থেকে শুরু, এবং অফকোর্স এই যে ব্যাপারটা বললাম যে শিল্পী সহশিল্পীর যে না সাইডের না, আমি অ্যাকচুয়ালি গান বাজনা যখন গান গাইছে কেউ তখন সেটা সবাই মিলে হচ্ছে ওই আইডিয়াটা থেকে যে ব্যান্ডটা তৈরি হওয়া। সেই কারণে আজকে কিন্তু এই বাউলের সাথেও লিঙ্কটা বাবার অনেক দিনের আর কি, বাউলদের সাথে সঙ্গ করা। এবং আজকে এমন ব্যাপার যে আজকে বাবার গান দরিয়ায় আইলো তুফান বা ইভেন টেলিফোন, যেগুলো বাউল গান দিয়ে তৈরি গান, সেগুলো কিন্তু বাউলরাও গায়, ঠিক আছে, অনেক সময় আমি দেখেছি এটা হতে। তো সেটা আই থিঙ্ক ইজ ইটস আ উইন। কোথাও একটা হয়তো একটা শহরে বসে একজন আরবান মানুষের গান বানিয়েছে যেটা মেলাতে বাউলরাও গাইছে, সেটা খুব আনন্দ লাগে দেখে। সো আমার বক্তব্য হচ্ছে সবসময় যে এই যে আমরা কোথা থেকে আসছি কিন্তু আমরা খুব গ্লোবাল এট দ্য সেম টাইম, এই ভাবনা থেকেই কিন্তু আজকে ওই সাউন্ডটা বলি বা যাই বলি আজকে সাউন্ডটা ওইভাবেই ক্রিয়েটেড আর কি। দ্যাট ওয়াজ দ্য ফিলোসফি, দ্য বিগ হ্যাঁ যে বিং লাইক বাউল জাজটা করার আইডিয়াটাই তাই ছিল, বাবার আইডিয়াটা তাই ছিল যে আজকে বাউল গান নিয়ে বা বাউলদের নিয়ে, মানে যখন লেট 70s early 80s জ্যাজ ফেস্টিভ্যাল সময় যখন হচ্ছে তখন যে মহিনের ঘোড়াগুলি বাজিয়েছিল, দ্যাট ওয়াজ আ পার্ট অফ ইট। এবং বাবা স্যাক্সোফোন বাজাতো, যেটা আমি ছোটবেলা কোনো মেমোরি ছিল না আমার যে বাবা বাজাতো কি রকম। আমি পরবর্তীকালে একজনের কাছে সেটা একটা রেকর্ডিং শুনছিলাম যেটা আমার কাছে নির্ভর, হি সাউন্ডেড সো ডিফারেন্ট, মানে अगेन মানে একটা অদ্ভুত ধরনের বাজনা ছিল যেটা খুব ইউনিক ছিল, মানে যেটাতে রুটসটাও ভীষণভাবে ছিল। সো এই হোল আইডিয়াটা, এই নতুন জিনিস সার্চ করার যে একটা প্রসেস পুরো জীবনটাতেই ছিল বাবার, আই থিঙ্ক সেটা একটা খুব বড় ফ্যাক্টর ছিল আজকে। এবং আজকে মহিনের ঘোড়াগুলিতে বাবার সাথে আমার দুই কাকু ছিল, আজকে দুলা কাকু, বিশু কাকু। দুলা কাকু হচ্ছে প্রদীপ চট্টোপাধ্যায়, যার সবসময় এই একটা ফ্রি জ্যাজ বলি বা যাই বলি ওই থিয়েট্রিক্যাল একটা পার্ট মিউজিকের সাথে আওয়াজ নিয়ে কাজকর্ম ডিফারেন্ট, ওইটা একটা ইন্টারেস্ট এরিয়া ছিল। বিশু কাকু খুব জ্যাজে ইন্টারেস্ট ছিল, যে কারণে পরবর্তীকালে বিশু কাকু আমেরিকা যাওয়ার পরে সেখানে খুব অ্যাক্টিভ ভাবে জ্যাজ মিউজিক করা, এখন নিউ ইয়র্কে রয়েছে, ওখানে হি ইজ আ পার্ট অফ দ্য জ্যাজ সিন দেয়ার। তাছাড়া এব্রাহাম কাকু ছিল যারা একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডের, ওয়েস্টার্ন ক্লাসিক্যালি দাঁড়িয়ে। বাবার আইডিয়াটা ওটাই ছিল, সবাইকে নিয়ে সবার যেটা ভালো সেই জিনিসগুলোকে তাদের থেকে নিয়ে তাদেরকে তাদের
জোনের বাইরে নিয়ে আসা এবং সবকিছু একসাথে করা আর কি। এবং যারা আরো ছিলেন প্রত্যেককে নিয়ে বাবা কাজ করেছে। বাবা সবার থেকে হি কুড ব্রিং আউট দ্য বেস্ট আর কি, যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমার ডেফিনেটলি মনে হয়। তো ওইটাই যে বাউল জাজের আইডিয়াটাও কিন্তু তাই ছিল আমাদের জিনিস, বাট দেন ওই একটা ক্রস ওভার স্পেস বাউল গান এবং জাজের মধ্যে, যেটা আজকে হয়তো আজকের দিনে যখন আমি 3Cs এর সাথে কাজ করি হয়তো কিছুটা ওই স্পেসটা আমরাও কিছু কিছু ক্ষেত্রে করি আর কি। হোয়াট হি হ্যাড এনভিশনড ওই সময়টা সামহাও আমাদেরও এখন হচ্ছে, যেটা ইনফ্যাক্ট কলকাতায় আমাদের একটাই শো ওরকম ভাবে, কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে যেখানে গুলা কাকু বিশু কাকু এসেছিল এবং গুলা কাকু বলেছিল, তো এই জিনিসটার কথাই বলতো যে এই ক্রস ওভারটাই। তো সেটাই ওই খুব রুটেড আবার খুব গ্লোবাল, ওই ভাবনাটা থেকেই কিন্তু সবকিছু। এবার মানে মানে যেটা তোমায় জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এরকম একটা প্রজেক্ট বেসিক্যালি ইট ওয়াজ কমপ্লিটলি আউট অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? বাংলার বুকে দেখতে গেলে এরকম একটা কাজ কেউ কখনো তো করেনি, মানে আমরা তো গতানুগতিক সম্পন্ন মানুষ। তো সেখানে sometime in 1970s formed হয়, and if I'm not wrong 1981 এ ব্যান্ডটা ভেঙে যায়। Alright, so basically এই যে ভাঙা গড়া এবং তারপরে আরেকটা স্টিন্ট আমাদের পরে 90s এ আমরা দেখতে পাই, যেখানে আমরা মানে যারা 90s এ গান বাজনা শুরু করেছি, মানে তোমরা তো সেই সময় থেকে আছো, 90s এ তোমরা ইনভলভড ছিলে সেই জায়গাটায়। তো মানে এই যে এটা কিরকম ভাবে অ্যাকচুয়ালি সত্যি বলতে 70s এ যখন মহিলার গুলি আসে, ওটা একটা সবাই বলতো 20 বছর 30 বছর এগিয়ে ফিউচারিস্টিক কাজকর্ম, মানে তখন মেইন স্ট্রিম মিউজিক যা হচ্ছে তার থেকে একদম আলাদা। গানের পরিবেশনা তো বটেই, আজকে স্টেজ যেভাবে সাজানো হতো, যা হতো, যেভাবে পারফর্ম করা হতো থেকে নিয়ে গানের লেখা বিষয়বস্তু কিচ্ছু তখন সেই সময়কার বাংলা গান, মেইন স্ট্রিম বাংলা গানে সেটা হচ্ছে না, তার থেকে অনেক আলাদা ছিল আর কি। সো সেখানে অফকোর্স জেনারেল মাসের জন্য তো ওটা খুব একটা এলিয়েন জিনিস ছিল, কিন্তু একটা ম্যাসিভ একটা আন্ডারগ্রাউন্ড ফলোয়িং তৈরি হয়েছিল। এমন লোকজন যারা মহিনের ঘোড়াগুলিকে এত ভালোবেসে ফেললো যে তারা কিন্তু পরবর্তীকালে প্রত্যেক শোয়ের টিকিট তারাই বেচতে চলে যেত। অ্যাকচুয়ালি ওই সময় যদি আমি আজকে 90sটা দেখি, বাবা যেহেতু প্রত্যেকে যারা কাজ করেছে তারা বাবার প্রতি রেসপেক্ট এবং বিশ্বাস এবং ভালোবাসা থেকেই কাজ করেছে, কারণ কি বলে বাবা এমন একটা মানুষ ছিলেন, তার সাথে সঙ্গও করেছে কোথাও একটা ম্যাক্সিমাম লোকজন আর কি। তো সেই কারণে যেটা বলতো বাবা সেটা শুনতো এবং সেইভাবেই কাজগুলো হয়েছে আর কি, সেভাবেই কাজগুলো হয়েছে। এবং অফকোর্স যেটা আমি তো বলছিলাম, বাবা he could bring out the best in everyone আর কি, সেটা একটা খুব বড় ব্যাপার ছিল। তো সেইভাবেই ওই অ্যালবামগুলো করা এবং যে কারণে they sound the way they do আর কি। আর এখনের যদি আজকের সময়টা যদি বলি, তো তখনের সময় খুব আলাদা, তখনের মানুষগুলো খুব আলাদা, তারা একটা অন্য পৃথিবী দেখে এসছে, অন্যভাবে হয়েছে। আমি অ্যাকচুয়ালি কম্প্যারিজনেও যাবো না, দুটো খুব অন্য টাইম। ওখানে ওই সময়ও স্ট্রাগলস ছিল, এখনো স্ট্রাগলস আছে এবং কোথাও হয়তো একটু সিমিলার স্ট্রাগলও হয় অ্যাট টাইমস, কোথাও না। কিন্তু শিওর মানে ওই রকম ভাবে আই থিঙ্ক যেটা একটা খুব বড় ব্যাপার, যে তোমার যদি একটা এরকম লিডার হতে হয় যেখানে তুমি অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু মেক আ ডিফারেন্স, কোথাও একটা একটু সেলফলেস হওয়া দরকার। ওইটা একটু অভাব পাই আমি, ঠিক আছে? মানে আমি সবার জন্য করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভেতরে মাথার মধ্যে নেই, ওটা হলে হবে না আর কি। সো ওটা একটা খুব দরকার, মানে অ্যাকচুয়ালি সবার কথা ভেবে কাজ করলে আই থিঙ্ক হতে পারে অনেক কিছু আর কি। সো সেটা, এবং আজকে যেহেতু আমাদের সিন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক কথা বলতে হয়, আজকে যেখানে লোকে নিজের গান বাজনা যারা করছে, যারা নতুন, তাদের জন্য এখন তো অফকোর্স তারা ভাবতে পারবে না যে আমরা নিজের গান বানিয়ে সেখান থেকে পেইড গিগস করবো, সেটা এখন খুব অদ্ভুত, তাদের কাছে একটা স্বপ্নের কথা
মতো লাগে আর কি, যেটা আমাদের কাছে একদমই ছিল না। আমাদের পুরো ক্যারিয়ারটাই এসেনশিয়ালি নিজেদের গান বাজনা করেই আর কি। এই কনটেক্সটে একটা জাস্ট মজার কথা বলি, মানে when we started doing pseudonym and we wanted to do original music, তো একটা span of time ছিল literally when we played to the tables and chairs, মানে no one was there to listen to original music, they all wanted to listen to something else, তো সেই জায়গা থেকে আর কি। তাও pseudonym যখন হচ্ছে তখনও সিন ওয়াজ বেটার, থিংক অ্যাবাউট ইট, তখন কিন্তু অনেকটাই বেটার ছিল ব্যাপারটা, এটা ঘটনা। সো এনিওয়ে আমার জাস্ট মনে হয় অ্যাটলিস্ট এই সময়ের জন্য, যেটা আমি সবাইকে বলি, আমি জানি প্রচুর মানুষজন ঠিক আমার মতো মানে আমাদের একটা সিমিলার ভাবনা আছে, ঠিক আমার মতো বলতে আমি সেটাই বলছি, যে যেখানে আমরা চাই সিনটা আরো বড় হোক, এবং একসময় যে একটা ভীষণ আপওয়ার্ড রাইজিং কার্ভ ছিল, সেই আপওয়ার্ড রাইজিং কার্ভটা যাতে ফিরে এসে আরো এগোয়, অনেক কিছু হয়, এবং সবাই অনেকেই ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছে সেটা। তো আমার মনে হয় আমার লোকজনকে একটাই কথা বলার, যদি if you want to make a difference, just try and do that. মানে এটা হচ্ছে না, আর এটা নেই, আর সেটা হয় না, ওটা বলে লাভ নেই। প্রচুর লোক নতুন গান বানাচ্ছে, অনেকে ভালো কাজ করছে, তাদের কাজগুলো একটু গিয়ে খুঁজে বার করা, এবং হ্যাঁ মানে যদি যা ক্ষমতা, কারো যদি অর্গানাইজ করার ক্ষমতা থাকে, মানে ফেস্টিভ্যাল তো অর্গানাইজ করো, শো করো, পেট্রনস দরকার আর্টের জন্য, তাদেরকে দরকার। আমাদের যেভাবে কন্ট্রিবিউট করতে পারো সেটা যদি করো, তাহলে ডেফিনেটলি এটা খুব বড় সিন হতে পারে। টকিং অ্যাবাউট হিজ মানে the legend he was basically, আমরা যেটাকে বলছি he was the legend, the liberator, the main man. সো এই ফিলোসফি নিয়ে যে জায়গাটা আমাদের আবার তুলে ধরা, সেই জায়গাটা দিয়ে মানে the initiative that Fad House has taken is immense to give tribute to a man of this stature. তো সেটাই আমরা নিয়ে এসেছি আজকে। ফরচুনেটলি ফর মি, আমাকে বলা হয় যেটা যে it is a great fortune for me, যে আমার having the orientation of music and being a designer, আমার কাছে প্রপোজালটা যখন আসে যে এই টি-শার্টটা ডিজাইন করার, বিশ্বাস করো আমি এটা ফেলতে পারিনি, বিকজ আমার কাছে এত ইন্সপিরেশন আই হ্যাভ হ্যাড ইন মাই লাইফ ফ্রম গৌতম চট্টোপাধ্যায়, এন্ড তার জন্য এই ডিজাইনটা করা। সো আই ওয়াজ মোর দেন হ্যাপি টু ডিজাইন ইট ফর ফ্যাড হাউস। ফ্যাড হাউস আমার কাছে খুব কাছের একটা ব্র্যান্ড, খুব একটা ভালো টিম, ওরা কাজ করছে বিভিন্ন কালচারাল অ্যাসপেক্টস নিয়ে, ওরা কাজ করছে বাংলা এবং বাংলার বাইরে নিয়ে। তো আমরা we can get into this, we can reveal it for everyone what we have got inside these packets. Thank you so much. It's all yours now. আমি এই অপেক্ষায় বসে সবাই এটা দেখতে পাচ্ছে, মানে আমরা না পরে টি-শার্টটা থাকতে পারলাম না, মানে এত এরকম একটা অনুষ্ঠানে এটা তো পড়াটা আজকের দিনে মানে পড়তে পেরে মানে আমি তো অনার্ড। তুমি যদি তোমার একটু জার্নিটা বলো, মানে আমার তো আই ওয়াজ তো মানে ইন ক্লাউড 9 যে আমি আমরা ডিজাইন করতে পেরেছি, মানে এটা তো আমার কাছে একটা ফরচুন, আমার ওনার জন্য একটা কাজ করতে পারা, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। মানে তোমার মানে ফ্যাড হাউস ইজ এ গ্রেট টিম, আমি আমার রেসপেক্টে বলতে পারি, ভেরি ফ্রেন্ডলি টিম, এন্ড পিপল আই নো, some of the people are in my family as well. বাট তুমি কিভাবে এটা ফ্যাড হাউস যখন ফার্স্ট অ্যাপ্রোচ বললো তারা এটা করতে চায় এবং প্রপারলি করতে চায় আর কি। সো আমার তখন ডিজাইনস নিয়ে অনেক কথা হচ্ছিল, তো সেই কথার মধ্যে একটা খুব যেটা ফার্স্ট ডিজাইন যেটা ওদের
যেটা ওদের মাথায় এলো কথা বলে আমার সাথে হলো এইখানে যদি আমরা দেখি, অফকোর্স আজকে মহিনের ঘোড়াগুলোর যে সি হর্স যেটা সিম্বলটা বা যাই বলি এমব্লেম সিম্বল যাই বলি, সেইটা প্রত্যেক মানে পুরো জিনিসটা হচ্ছে বাবার ডিফারেন্ট গানের লাইন ধরে 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 করা আর কি। এবং অফকোর্স এখানে কত কি করার আছে বাকি ওটা লেখা। এটা আমার খুব প্রিয় একটা ডিজাইন আর কি, কারণ এই একটা ডিজাইনের মধ্যেই আর কি বাবার অনেক কাজ আর কি ধরে ফেলা আছে। সো এটা ভীষণই ভালো লেগেছে। এবং আরো বেশ কিছু ডিজাইন যেগুলো আসতে চলেছে সেগুলো আমি দেখেছি। সো ইটস গ্রেট, আই মিন ইটস গ্রেট দ্যাট ফ্যাট হাউস দায়িত্ব নিয়ে একটা কাজ করছে যেটা ইজ ডেডিকেটেড টু হিম অ্যান্ড হিজ ওয়ার্ক আর কি, মানে তার গানগুলো নিয়ে কাজ আর কি। সো সেটা খুব আনন্দ, মানে আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই ফ্যাট হাউসের প্রত্যেকজন মেম্বারকে। থ্যাংক ইউ গৌ, মানে being a part of it, little part of it, মানে thanking you for that. মানে একটা জিনিস বলো, মানে was the process very easy? মানে এটা কি it was very easy. আমরা we would talk about কি করা যায়, আইডিয়া এক্সচেঞ্জ হতো সব সময়, যাচ্ছে এটা করা যায়, এটা আছে, এটা হলে কি হতে পারে। সো ইট ওয়াজ গ্রেট, খুব স্মুথ, খুব নাইস, খুব আরাম করে হয়েছে। সো এবং আমি শিওর যে আমার পার্সোনালি যত আনন্দ হচ্ছে টি শার্টটা দেখে এবং বাকি যে ডিজাইনসগুলো আছে বাকিদেরও সেটাই হবে যারা এগুলো করবে। সো সেটাই আশা করি সবার খুব ভালো লাগবে। আরেকটা জিনিস বলো, মানে the whole intent যখন ফ্যাট হাউস আমার সাথে কথাটা বললো is to revive the revolution that he had, the philosophy he had, to bring him to back to the whole fray. তো মানে এই যে মানে এখনকার জেনারেশন যারা হয়তো মানে মহিনের ঘোড়াগুলি জানে না, যারা হয়তো তার গান শোনেননি, তাদেরকেও যদি এইটা থ্রু দিয়ে যদি একটা চ্যানেলাইজ করা যায়, তো তোমার কি মনে হয় মানে হাউ ইফেক্টিভ উড দিস বি? মানে হাউ ইফেক্টিভ? আই থিংক ইটস গ্রেট বিকজ প্রচুর ফ্যান আছে বাবার কাজের, মহিনের প্রচুর ফ্যান আছে যারা এরকম কিছু চেয়েছে অনেকদিন ধরে। আমরা বেশ কিছু মার্কেটে দেখতে পাই এরকম টি শার্টস আছে যেগুলো আমি জানি না কি কার্ড ডিজাইন করা বা আদৌ সেখানে সেগুলো জাস্ট ইন্ডিপেন্ডেন্ট নিজের মতো র্যান্ডম ভাবে হয়েছে, এটা প্রপারলি করা। আর প্রচুর ফ্যানস আছে, প্রচুর লোক আছে যাদের জীবনের খুব বড় পার্ট এই পার্টিকুলার গানগুলো, তাদের জন্য তো অফকোর্স এটা খুব আনন্দের বিষয়। আর আরেকটা হচ্ছে প্রচুর নতুন বাচ্চারা যারা এখনো শোনেনি জিনিসটা বা যা বাইরে থাকে তাদের কাছে একটা খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশন এই গানগুলোর সাথে, এই কাজগুলোর সাথে। আই থিঙ্ক হ্যাঁ, মানে অনেকটা পারপাস সার্ভ করবে এই টি শার্টগুলো। ডেফিনেটলি। সো মানে উইল কাম টু দ্য এন্ড অফ ইট। মানে গৌতম চট্টোপাধ্যায় অ্যাজ এ ব্যান্ড, তোমার বাবা একটা হি ইজ ভিশনারি, রাইট? আমরা ওনার ফিলোসফি নিয়ে কথা বললাম, ওনার ওয়ে অফ থিংকিং, ওয়ে অফ ইমপ্লিমেন্টিং থিংস, এত সবাইকে নিয়ে কাজ করা, এরকম একটা যুগান্তকারী কাজ করা নিয়ে আমরা তো মানে গান বাজনা সবকিছু নিয়ে কথা হলো, মিউজিক নিয়ে কথা হলো, কিছুটা আমরা ওনার, তুমি 80s এর সময় ওনার ফিল্মস এর কথা বলছিলে, লোকে হয়তো জানেই না উনি এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফিল্ম মেকার। এই যে উনি পরে কিছু কার্বি লোকজনদের নিয়ে কাজ করতেন, মানে এই পুরো জায়গাটা যদি একটু বলো, মানে বাবার মিউজিকের বাইরে থিয়েটারের একটা ব্যাপার ছিল, থিয়েটারে প্রচুর কাজ আছে, তারপরে ফিল্ম মেকার হিসেবে কাজ আছে। বাবার ছবি নাগমতি বেস্ট রিজনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল 1983-তে। এবং তারপরে বাংলা আওয়াগাত ছবি যদি বলা হয় সেরকম একটা নাম ওঠে বাবার ফিল্ম সময়, যেটা ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম এনিথিং উই সি নাও আর কি। আমার মেমোরিজ আছে কিছু ছবিটা দেখার। এবং বাবা প্রচুর ডকুমেন্টারিজে কাজ করেছে, প্রচুর লেটার টু মম বলে একটা ছবি বানিয়েছিল, যেটা বাবা এই সেই সময় 1980s তখন যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কলকাতা শহরে আছে তাদেরকে নিয়ে বাবার প্রচুর বন্ধু বান্ধব তার মধ্যে ছিল, এবং বন্ধু বান্ধবদের নিয়েই বানানো ছবি। এবং কোথাও কোথাও বাবার ছবিতে একটু হালকা নিজের একটু অটোবায়োগ্রাফিক্যাল এট টাইমস হয়ে যেত বাবা। আর তারপর বাবা একজন অ্যানথ্রোপোলজিস্টও বলা যেতে পারে কোথাও একটু। বাবা প্রচুর মানুষের সাথে সময়
কাটাতেন, তাদের কালচার, আলাদা কালচার, যারা আলাদা ব্যাকগ্রাউন্ড তাদের সম্বন্ধে জানতেন। বাবাকে আসামের কার্বি আংলং ডিস্ট্রিক্টে ফার্স্টে ওখান থেকে নিয়ে গেছিল, বিকজ ওদের যে ট্রেডিশনাল মিউজিক সেটা হারিয়ে যাচ্ছিল, সেটা নোটেশন করা, সেটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই জন্য। এবং সেখানে গিয়ে বাবা কিন্তু বাবাকে বলেছিল, আচ্ছা তুমি গেস্ট হাউসে থাকো, বাবা সেটা থাকতে চাইনি। বাবা ওই জঙ্গলের মধ্যে একটা বাঁশের বাড়ি বানিয়ে তাতেই ওখানেই থাকতে হয়। এবং তাদের সাথে কার্বি লোকজনের সাথে প্রচুর কাজ করেছিল, তাদের একটা ট্রেডিশনাল একটা গল্প নিয়ে অপেরা করেছিল একটা, শোনা যায় যে হি ওয়াজ দ্য ব্লু আইড বয় অফ দ্য কার্বি। হ্যাঁ, because you know he had worked so much with their culture, their music. So অপেরার নাকি এরকম মা দেখতে গেছিল, বোন দেখতে গেছিল, আমি ওটা মিস করে গেছি। যে অ্যাক্টররা নাকি পাহাড়ের উপর থেকে নেমে নেমে স্টেজে আসছে, সেটা অপূর্ব আর কি। এবং পরবর্তীকালে বাবার অ্যাকচুয়ালি ওই ওদের ভাষার প্রথম ছবি বানাচ্ছিল, একটা ফিচার ফিল্ম, সেটা শেষ করার আগে বাবা চলে যায় অ্যাকচুয়ালি। সো হ্যাঁ, অনেকটা কাজ ওখানে করেছিল বাবা যখন। এছাড়াও বাবা যখন লাস্ট টাইম ইউএসএ গেছিল 1995-এ, সেখানে কিন্তু গিয়ে নেটিভ ইন্ডিয়ান যাদের বলি আমরা, অরিজিনাল ওখানকার লোকজন, তাদের একটা ফ্যামিলির সাথেও অনেকটা সময় কাটিয়েছিল। এবং কোথাও একটা নেটিভ ইন্ডিয়ানদের সাথে কার্বিদের কিছু কিছু ক্ষেত্রে মিলও পেয়েছিল, এটাও বলেছিল। তো হ্যাঁ, মানে বাবা একজন অ্যাডভেঞ্চারার ছিল, যার মানে লাস্ট ফর নলেজ লাইফ was something which was, you know, মানে একটা মেজর ব্যাপার ছিল বাবার পুরো জীবনে। এবং সেটাই করেছে, সবসময় শিখেছে, নতুন কিছু খুঁজেছে, নতুন কিছু পেয়েছে। সো অনেকগুলো দিক ছিল আর কি। সো সেটাই একটা ব্যাপার। অ্যাবসলিউটলি, মানে অনেক কিছু আজকে জানলাম আমরা, মানে মানে লিগস অফ নলেজ উই গট, মানে এত এত সাইটস তো না আমরা অনেকেই হয়তো জানতাম না। থ্যাংক ইউ ফর ইওর টাইম গাবু, মানে ইটস আ ব্লেসিং ফর আস দ্যাট ইউ কেম এন্ড ইউ, মানে নট অনলি দ্য t-shirt that we hope that it will start a movement again, but also to let people know, মানে সবাই যাতে জানতে পারেন ওনার কাজ, ওনার সবকিছু নিয়ে, ওনার মানে he's a legendary person nonetheless. তো সেই জন্য মানে and we hope, we wish you all the best. ওনার philosophies নিয়ে কাজ করছো, এগিয়ে যাবে। We wish you all the best with all your ventures. Thank you so much for your time. আমরা এখানেই শেষ করছি আজকে। Thank you so much. Thank you. ফ্যান হাউসের কাজ আমার ভীষণ ভালো লেগেছে। ওদের টি-শার্টের ডিজাইনগুলো, টি-শার্টসের ডিজাইনগুলো খুবই অসাধারণ। এবং আমি এটাই বলবো যে যারা গৌতম চট্টোপাধ্যায়ের গান ভালোবাসেন, ওনার কাজ ভালোবাসেন, যারা পুরনো মহিনের ঘোড়াগুলি এবং মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানের অ্যালবামগুলো যাদের জীবনের খুব বড় পার্ট, তারা অবশ্যই ফ্যান হাউস থেকে তাদের প্রোডাক্টগুলো কিনবেন। খুব সুন্দর সব ডিজাইন হয়েছে এবং আমি খুব এক্সাইটেড দেখতে প্রত্যেকটাকে, মানে ওই ফিজিক্যাল কপিগুলো পড়তে, হাতে নিতে, দেখতে আর কি। আমি এখনো আর যেগুলো নতুন ডিজাইন আসতে চলেছে সেগুলোর অপেক্ষায় আছে। তো একটু যদি বলে দেয় তো সবাইকে যে কিভাবে। নিশ্চয়ই গৌতম চট্টোপাধ্যায় এই ট্রিবিউট টি-শার্টটি, যেটি গৌতম চট্টোপাধ্যায় মার্চেন্ডাইজের একটা পার্ট, আরও ডিজাইনস আমায় রিকোয়েস্ট করা হয়েছে করার জন্য, আমি সেটা নিয়ে কাজ করছি অলরেডি। ফ্যান হাউস আরও টি-শার্টস আনছে, বাট এই টি-শার্টটি গান পাগল লোক যারা, মানুষ যারা গৌতম চট্টোপাধ্যায়ের কাজ গান ভালোবেসে এসছেন, যারা ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড, যারা এই টি-শার্টটি কালেক্ট করতে চান, তারা এই নম্বরটিতে থেকে হোয়াটসঅ্যাপ করে টি-শার্টটি কালেক্ট করতে পারেন। নাম্বারটি হলো 8100059546। আবার বলছি 8100059546। এই নম্বরে আপনি যদি হোয়াটসঅ্যাপ দেখেন, সেখানে আপনি ওদের একটি ক্যাটালগ দেখতে পাবেন। সেখানে আজকে থেকে এই টি-শার্টটি অ্যাভেলেবল হচ্ছে, আপনারা সেখান থেকে ডিরেক্টলি এই টি-শার্টটি পারচেস করতে পারেন। গৌতম চট্টোপাধ্যায়ের ট্রিবিউট টি-শার্ট is now available with Fat House in this number 8100059546. তুমি ছাড়া শূন্য লাগে, কাঁপে কাঁপে